জেটিন বাংলায় এবার দেখাবো হাওড়ার খবর। মংলা হাট, হাটের দিন, আর আজকে অদ্ভুতভাবে মর্মান্তিক মৃত্যু হলো দুজনের। এই বহুতল থেকে পড়লো মংলা হাটের ওপরে, দুজনের ওপরে এই পাইপ পড়েই মৃত্যু হলো দুজনের। একজন ব্যবসায়ী, একজন শ্রমিক, দুজনের মৃত্যু। হঠাৎ করে বিপদ নামলো মাথায়। পরিবার কি বলছেন দেখুন। এখানে আমরা কাজ করে টুপির কাজ করি, আমরা মোটায় মাথায় বস্তা দিলাম, ওর রেখে এসছে, ওকে টাকা দিচ্ছিলাম সাইডে দাঁড়িয়ে, আর ওপর থেকে কাজ করছিল, রড পড়ে গেছে। আচ্ছা, কোনো সেফটি কিছু ছিল না। হ্যাঁ, মাথায় ডাইরেক্ট রড পড়েছে, আমিও দাঁড়িয়েছিলাম। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, মংলা হাট, আজকে হাটবার, আজকে তো ব্যাপক ভিড় থাকে সকালবেলা। হঠাৎ করে লোহার রড পড়লো কিভাবে? কার গাফিলতি, কার উদাসীনতা? দেখো, অবশ্যই উদাসীনতা রয়েছে। যে এই হাটের মালিক, অর্থাৎ এই যে ট্রেড সেন্টার যাদের পরিচালনায় চলে, অর্থাৎ পঞ্চবটি কনস্ট্রাকশন, তাদের নামে পঞ্চদ্বীপ কনস্ট্রাকশন, তাদেরই এটা কিন্তু হাওড়া পুরসভা থেকে কার্যত লিজে নেওয়া রয়েছে। ফলে লিজে নেওয়ার জন্য যত রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থাও পুরোটাই কিন্তু দায় নিতে হবে এই ঠিকাদার সংস্থাকে। তার কারণ আজকে যখন হাওড়া হাট, যেখানে লাখো লাখো মানুষের ভিড় হয়, সেই সময় কেন এই 14 তলার উপরে কনস্ট্রাকশনের উপরে তারপরে কাজ হবে, এই কাজ কি নিয়ম মেনে হচ্ছিল, সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হবে। যে 14 তলার উপরে যে কনস্ট্রাকশনের কাজ চলছে, লোহার রড বাঁধানোর কাজ চলছে, লাগানোর কাজ চলছিল, সেটা কেন লাগানো হচ্ছিল, কোনো অনুমতি আছে কিনা, সেটিও কিন্তু খতিয়ে দেখা হবে। তবে পরিবার এবং যারা ব্যবসায়ী, তাদের অভিযোগ যে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এরকম উপরে কাজ করতে গিয়ে কখনো জানলার রড, কখনো লোহার রড একাধিকবার পড়ার পরেও কোন রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় না। এর আগেও একাধিকবার এরকম পড়েছে, কিন্তু মৃত্যু ঘটেনি, তাই চাঞ্চল্যও হয়নি। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন, স্থানীয়রা কি বলছেন। वो माल उठा रहे थे, उठाते वो रॉड उनके ऊपर गिरे। कोई सिक्योरिटी नहीं है, मतलब कोई सिक्योरिटी बोल के कोई चीज नहीं है। आप इतना बड़ा बिल्डिंग चला रहे हैं, सिक्योरिटी देना चाहिए, प्रोटेक्शन देना चाहिए। তাহলে এরকম ভাবে তো ঘটনার পর ঘটনা ঘটে চলেছে দেবাশিস। তাহলে এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? আর আজকে কখন হবে ব্যবস্থা নেওয়া, পদক্ষেপ করা? দেখো, ঘটনা ঘটার পরে আমরা দেখেছিলাম হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার আকাশ মাগারিয়া, তিনি ঘটনাস্থলে এসেছেন। তিনি বলেছেন, যাদের বিরুদ্ধে ইললিগাল কাজের অভিযোগ পাওয়া যাবে বা তদন্তে যাদের নাম উঠে আসবে, তাদের কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে অবশ্যই অপেক্ষায় থাকতে হবে কি কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার কারণ হাওড়া পুরসভার তৈরি এই বিল্ডিং পরবর্তীকালে হাওড়া পুরসভার দপ্তর হওয়ার কথা থাকলেও পরবর্তীকালে এই ঠিকাদার সংস্থাকে টেন্ডারে তাদেরকে লিজে দিয়ে সেটিকে ট্রেড সেন্টার করে দেওয়া হয়। তাহলে কি হাওড়া পুরসভার কোনো নজরদারি নেই? এই প্রশ্নটাও থাকছে। তার কারণ যে কম্পাউন্ডে হয়েছে, সেই কম্পাউন্ড কিন্তু হাওড়া পুরসভার, ফলে দায় কিন্তু হাওড়া পুরসভাও এড়াতে পারবে না। অয়ন্দা, এই সময় কিরকম থাকে এই মংলাহাটের চিত্রটা সকালবেলা? আমি আসবো, তবে তার আগে পুলিশ কমিশনার কি বলছেন দেখুন। উপরে কনস্ট্রাকশনের কাজ চলছিল, উপর থেকে একটা স্ল্যাব পরে দুজন লোক ইনজার্ড হয়। যখন আমরা হসপিটাল নিয়ে গেছি, ওরা মারা গেছে। এবার আমরা ইনভেস্টিগেট করে দেখছি কি এটাতে কার কি নেগলিজেন্স আছে, ভুলভ্রান্তি আছে। আমরা একদম স্ট্রং স্টেপ নেব। এট দি সেম টাইম আমরা ভিকটিম ফ্যামিলির সাথেও দাঁড়াবো, যারা আনফরচুনেট একটা ইনসিডেন্টে হয়েছে। তো অল দি হিউম্যানিটেরিয়ান লিগাল ওদেরকে অ্যাসিস্ট্যান্স আমাদের ইমিডিয়েটলি দেওয়া হবে। আমরা রেসপন্সিবিলিটি ফিক্স করব আর স্ট্রং অ্যাকশন। আমরা কেস করছি, স্পেসিফিক কেস লজ করছি, কমপ্লেনেন্টরা কেস দিচ্ছে, ওরা আছে আমাদের কাছে। আজকে হাটবার, একেবারে ভিড় থাকে, আর সেখানেই এই রকম দুর্ঘটনা। এই যে দুজনের মৃত্যু হলো দেবাশিস, এরা কোথাকার বাসিন্দা? দেখো, এখনো পর্যন্ত থেকে ইরফান, যার মৃত্যু ঘটেছে, পার্ক সার্কাসের বাসিন্দা। তিনি এখানে ব্যবসা করতে আসতেন। তিনি মূলত মাথার টুপি বিক্রি করতেন এবং এখানেই একটি তার গোডাউন ছিল, সেখানে মাল রাখা এবং মাল সেখান থেকে বার করা, অর্থাৎ সামগ্রী বার করার কাজ করছিল সেই সময়। অর্থাৎ আমি তোমাকে বলছিলাম যে এই দুর্ঘটনাটা যদি আরো 1 ঘন্টা আগে ঘটতো, তাহলে কিন্তু বহু মানুষের প্রাণ যেত। তার কারণ আমার যে বাইরের অংশ, সেই গোটা অংশতেই হচ্ছে যারা পাইকারি ব্যবসা করেন, যারা খুচরো ব্যবসা করেন, তারা সেখানে প্রত্যেকদিন ব্যবসা করেন এবং ঘন্টায় ঘন্টায় সেই ব্যবসাই চেঞ্জ হয়। এবং পরবর্তীকালে এই যে অংশ ফাঁকা জায়গা, এখানেও কিন্তু বহু ব্যবসায়ী তারা ব্যবসা করতে বসেন, যাদের গোডাউন রয়েছে, তাদের যাতায়াত থাকে।
যেহেতু সকাল 11টার মধ্যে এই হাট গুটিয়ে নেওয়ার কথা বলা হয়, যেহেতু সরকারি দপ্তর রয়েছে, সেই কারণে কিছু সংখ্যক লোক কম ছিল। যদি সকালের দিকে এই ঘটনা ঘটতো তাহলে কিন্তু আরো বহু মানুষের প্রাণ যেত। একদম 14 তলা থেকে পড়েছে এই পাইপ, অভিঘাত বুঝতে পারছেন, সেই অভিঘাতেই তো মৃত্যু হয়েছে এই দুজনের। আর বিজেপি এর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে আজকে। মংলাহাটে পাইপ পড়ে মৃত 2, আর তার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। ট্রেড সেন্টার, বিজনেস সেন্টার, সেই বিজনেস সেন্টারে বিক্ষোভ। আমরাও চাই পদক্ষেপ করা হোক। হাড়োয়ায় মাত্র 30 টাকার জন্য স্ত্রীকে খুন করে দিল, শ্বাসরোধ করে খুন করে দিল স্বামী। মাত্র 30 টাকার জন্য স্বামী স্ত্রীর মধ্যে বচসা, পাড়াপড়শিদের হস্তক্ষেপে সাময়িকভাবে বিবাদ মেটে। কিন্তু তারপর কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে, কি এমন হলো যে 30 টাকার জন্য এভাবে মেরে ফেললো। দেখো অয়নদা, ঠিক এমনটাই ঘটনা ঘটেছে হাড়োয়া থানার বড় পশ্চিম পাড়া গ্রামে। সেখানে রুবিয়া সুলতান, রবিউল ইসলাম স্বামী স্ত্রী। এই রবিউল ইসলাম এবং রুবিনের কাছে 30 টাকা পেত। সেই 30 টাকা বেশ কয়েকবার চায়, কিন্তু রবিউল ইসলাম যখন দিতে রাজি না হয় তখন এই নিয়ে বচসা হয় এবং সে বচসা চরম আকার ধারণ করে এবং রুবিয়া সুলতানা তার বাপের বাড়িতে চলে যেতে চায়। তখন স্থানীয় জনপ্রতিনিধি এবং গ্রামবাসীরা মীমাংসা করে দিয়ে দুজনকে আবার যাতে সংসার করতে পারে সেই পরিস্থিতি তৈরি করে দেয়। কিন্তু গতকাল রাত্রে সেই একই ঘটনা নিয়ে আবার তর্কাতর্কি ঝামেলার সৃষ্টি হয় এবং পরবর্তীতে স্ত্রীকে গলা টিপে খুন করে দিয়ে আত্মসমর্পণ করে। বৌমা যাবার পরে শাশুড়ি দরজা খুলিনি, তারপর আমাদের কমিটি গিয়ে দরজা খুলে দিল। রাত্রিবেলা ওকে মারধর করে এবং গলা টিপে হত্যা করে নিজের সিলিন্ডার, হাড়োয়া থানায় এসে নিজের সিলিন্ডার পুরো স্বীকারোক্ত হয়েছে। আমরা গ্রামবাসী সবাই আমরা সেই মহিলার পক্ষ থাকবো। তার 2টো বাচ্চা আছে, যারা দোষী তাদের তো সাজা হবেই। নমস্কার, আমি অয়ন। প্রথমেই শুরু করছি আজকে বিকেল 3টে। এই আমির চাঁদ শেখ সমাজকর্মী, তার অপরাধ কি? তার মায়ের অঙ্গীকারপত্র আছে অঙ্গদানের, চোখ দান করেছিলেন মা মারা যাওয়ার পর। তাতে গ্রেফতার, জেল খাটতে হচ্ছে। আজও নিন্দার ঝড়, আজও নিন্দার ঝড় এই ঘটনায়। পুলিশের অতি সক্রিয়তায় প্রশ্ন উঠছে। মায়ের চোখ দান করে জেলে এখন সমাজকর্মী, পুলিশের অতি সক্রিয়তায় উঠছে প্রশ্ন। গতকালই কৃষ্ণনগর পুলিশ গ্রেফতার করে এই সমাজকর্মীকে। গ্রেফতার করার পর কি বলেছিলেন ছোট্ট করে একবার দেখাবো। 5-7 জন লোকজন, তারা কার এক কথা হচ্ছে কিচ্ছু না, ভালো কাজ করেছে একটা। এটা হচ্ছে হিংসা প্রতিপরায়ণ যেটা বলা হয়। মানে এত ভালো কাজ করেছেন, অঙ্গ দান করেছেন, অঙ্গীকারপত্র রয়েছে, তারপরেও জেল খাটতে হচ্ছে তাকে। সরাসরি চলে যাব প্রতিনিধি সমীরের কাছে। সমীর, আজও তো নিন্দার ঝড়, কি বলা হচ্ছে? দেখো, এই যে ঘটনা, এর পরিপ্রেক্ষিতে কিন্তু নিন্দার ঝড় উঠেছে বিশিষ্ট জনদের মধ্যে। একদিকে যেমন সমাজকর্মীরা নিন্দা করছেন, এর পাশাপাশি মানবাধিকার কর্মীরা নিন্দা করেছেন এবং নিন্দা করেছেন কিন্তু নদীয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনিও কিন্তু নিন্দা করেছেন। তাদের দাবি যে পুলিশের আরো সতর্ক হওয়া উচিত ছিল, কেননা যার বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে চোখ চুরি বা কর্নিয়া চুরির, তিনি কিন্তু একদম সমাজ। আমি আসছি সমীর, তোমার কাছে জানবো কেন 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 পুলিশ এরকম কাণ্ড করলো? কেন পুলিশ এই রকম, যেটা সমাজকর্মীরা বলছেন, অন্যান্য সমাজকর্মী বা এই অঙ্গীকার পত্র যারা অঙ্গদানের সঙ্গে, আন্দোলনের সঙ্গে জড়িত, যে পুলিশের অশিক্ষা, তারাই বলছেন কারণ চোখ দান করে জেল খাটতে হচ্ছে, মায়ের চোখ দান করে। এবং শুধু তাই নয়, পরিবার শুদ্ধ জেলে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, যেটা বলছিলে সমীর। হ্যাঁ, একদমই তাই। দেখো, ইনি যেমন একদিকে যে সচেতনতা শিবির সেগুলো তিনি করে থাকেন, অর্থাৎ মানব কল্যাণের জন্য তিনি কাজ করে থাকেন এবং তার প্রমাণ স্বরূপ তিনি তো নিজের মায়ের কিন্তু মরণোত্তর চক্ষুদান করিয়েছিলেন 2 বছর আগেই এবং সেই প্রতিশ্রুতির মতন তার মায়ের মৃত্যুর পরে কিন্তু এনজিও সংস্থাকে খবর দেওয়া হয় এবং তারা এসে তার মায়ের কর্নিয়া সংগ্রহ করে নিয়ে যায়। কিন্তু এই ঘটনার পরই আপনাদের স্থানীয় লোকজন তাদের বাড়ি থেকে বিক্ষোভ দেখান, তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে চোখ
বিক্রি করে দেওয়া হয়েছে অনেক টাকার বিনিময়ে, এবং সেই অভিযোগে কিন্তু তাকে পুলিশ গ্রেফতার করে। আর এখানে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। একদম, পুলিশ কোনো তদন্ত করলো না, কিছু করলো না, তারপরে সঙ্গে সঙ্গে পরিবার শুদ্ধ জেলে ঢুকিয়ে দিল, আর জেলে এখন জেল খাটতে হচ্ছে। আর পুলিশ কেন নিজেদের হেফাজতে চেয়েছিল এই প্রশ্ন উঠছে। দেখাবো, কালকে আইনজীবীদের বাইট দেখিয়েছিলাম, মানবাধিকার কর্মীদের বক্তব্য দেখিয়েছিলাম, তারা জানতে চাইছেন যে কেন, তারাও প্রশ্ন তুলছেন। কারণ অঙ্গীকার করে গেছেন তার মা, এবং তার মায়েরও যেমন অধিকার রয়েছে অঙ্গদানের, তেমনি তার ছেলেদেরও, পরিবারেরও তার মৃত্যুর পরে অঙ্গদানের অধিকার রয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক নদিয়া জেলার, তিনি কি বলছেন একবার দেখুন। মরণোত্তর চক্ষুদানের ক্ষেত্রে যে চক্ষুদান করবে জীবিত অবস্থায় উনি অঙ্গীকার করতে পারেন, মৃত্যুর পর ওনার যে ওয়ারিশন যারা আছেন বা ছেলে বা মেয়ে তারাও অঙ্গীকার করে চক্ষুদান করতে পারেন। এই ক্ষেত্রে আমার কাছে কোনো রকমের অভিযোগ এখন অবধি অফিসিয়াল অভিযোগ আসেনি, কিন্তু পুলিশ কিভাবে অ্যারেস্ট করলেন সেটা আমি এখনো বুঝতে পারছি না। কারণ পুলিশ অ্যারেস্ট করার আগে ওনার যে কাগজপত্র আছে সেগুলোকে দেখে ঠিকঠাক ব্যবস্থা নিলে মনে হয় ভালো হতো। সিএমএইচ নিজেই অবাক হয়ে যাচ্ছেন, মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিজেই অবাক হয়ে যাচ্ছেন, কিভাবে গ্রেফতার করলো পুলিশ। দেননি পুলিশ হেফাজত, ঠিক আছে, কিন্তু হেফাজতে চাইলো কি করে পুলিশ? একদমই তাই, পুলিশের ভূমিকা নেই যেমন প্রশ্ন তুলেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক, একই পাশাপাশি এপিডিআর বা মানবাধিকার কর্মীরাও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে এই অতি সপ্তাহের এই প্রশ্ন তুলেছে, যেখানে এই অভিযুক্ত আমির চাঁদ শেখ তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, এবং যে পদ্ধতিতে তাদের বাড়ির মহিলাগুলোকে গ্রেফতার করা হয়েছে সেই পদ্ধতিও কিন্তু প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। এবং এর পাশাপাশি মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি জানাচ্ছেন যে পুলিশ অন্তত পক্ষে একবার ক্রস চেক করতে পারতো যে ডকুমেন্টগুলো পরিবারের পক্ষ থেকে সাবমিট করা হয়েছিল, অর্থাৎ মরণোত্তর দেহ দান করা হয়েছিল কিনা তার যে অঙ্গীকারপত্র সেটা যখন পুলিশের কাছে দেখানো হয়েছিল, মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তারা একবার জিজ্ঞাসাবাদ করতে পারতো যে এই যে প্রক্রিয়াটা, যে সংগঠন এই কর্নিয়া সংগ্রহ করে নিয়ে গিয়ে আদৌ তাদের অস্তিত্ব রয়েছে কিনা, তারা সরকারের কাজের সঙ্গে যুক্ত কিনা, এইসব বিষয়ে তদন্ত করার পরে পুলিশ পদক্ষেপ দিতে পারত। কিন্তু সেসব না করে তারা আগেই পুলিশ এই 5 জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। গ্রেফতার করে আদালতে পাঠিয়ে পুলিশ নিজেদের হেফাজতে চাইছে। দুষ্কৃতী, চোর, ডাকাত না, এরা এমন একটা আন্দোলনের সঙ্গে জড়িত যাদের সম্মাননা জানানো হয়, অভ্যর্থনা জানানো হয়, আর সেই জায়গায় এই হাল। কি বলছেন মানবাধিকার কর্মী, দেখুন। মরণোত্তর দেহদান চক্ষুদানের এই প্রশ্নকে আজকে ক্রিমিনালাইজ করা হয়েছে। কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ এটাকে একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখতে চেয়েছে, প্রচণ্ড ধিক্কার জানায়, এবং সেখানে বিএনএসের যে অ্যাক্টগুলো দিয়েছে সেগুলো জামিন অযোগ্য ধারা। পুলিশের ওভার অ্যাকশন এর ক্ষেত্রে আমরা চেষ্টা করছি হাইকোর্টে আইসির এগেনস্টে একটা মামলা রুজু করতে, এসপির কাছে একটা ডেপুটেশন দেবো, এবং আজকে থানায় আমরা একটা বিক্ষোভ সমাবেশের অ্যারেঞ্জমেন্ট করেছি। আইসির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারি দেওয়া হলো। কথা বলবো আরো একবার প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, যারা হুজ্জুতি পাকিয়েছিল, যাদের জন্য আজকে এই অবস্থা, এই আমির চাঁদ শেখের স্থানীয় বাসিন্দারা, তারা কি বলছেন? দেখো, স্থানীয় বাসিন্দারা কিন্তু এখনো এই বিষয়টিতে আমির চাঁদের বিরুদ্ধে রয়েছেন, কেননা এই আমির চাঁদের সাথে কিন্তু এলাকাবাসীর একটা দীর্ঘদিনকার সমস্যা ছিল। কারণ এই আমির চাঁদ একটু প্রগতিশীল চিন্তা ভাবনার মানুষ, এবং সেই চিন্তা ভাবনা থেকেই এলাকার বিভিন্ন সমাজসেবামূলক কাজগুলো করেছিলেন, এবং তার রাজনৈতিক যে মতাদর্শ সেটাও কিন্তু শাসক দলের বিরুদ্ধে, এবং এই নিয়ে কিন্তু এলাকার লোকজন কিন্তু এর বিরুদ্ধে ছিলেন। এবং এর পাশাপাশি জমি জায়গা নিয়ে কিন্তু একটা স্থানীয় স্তরে বিবাদ রয়েছে, এবং সেই বিবাদের বশবর্তী হয়ে কিন্তু স্থানীয় লোকজন তার বাড়িতে চড়া হয়েছিল বলে এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তারই শিকার হয়েছেন এই আমির চাঁদ শেখ, এবং সেই প্রভাব খাটিয়ে কিন্তু পুলিশকে কার্যত বাধ্য করেছে তার বিরুদ্ধে এফআইআর করতে বা মামলা রুজু করতে। প্রভাব খাটানো হবে, আর পুলিশ অতি সক্রিয়।